বিচার ও ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো কর্মকাণ্ড করতে পারবে না আওয়ামী লীগ। সংস্কারের উপরেই নির্ভর করবে নির্বাচন। নির্বাচনের জন্য জুলাই আগস্ট যৌক্তিক সময় বলছে বিএনপি। 31 দফা বাস্তবায়নের মাধ্যমেই নির্যাতনের প্রতিশোধ নেয়ার আশা। নিবন্ধনী ঠিকানায় নেই পুতুলের সূচনা ফাউন্ডেশন। সুধা সদনকে কিভাবে প্রাতিষ্ঠানিক নিবন্ধন খতিয়ে দেখবে দুদক। ট্রেন চলাচল শুরু হলেও কাটেনি শিডিউল বিপর্যয়। বরিশালের 16 রুটে ঢাকা ধর্মঘট 13 ঘন্টা পর প্রত্যাহার, বাস চলাচল শুরু। এবং এবার 3 পর্বে হচ্ছে বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ তীরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। পুরো ময়দান ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএম টিভির সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। আওয়ামী লীগ যতদিন পর্যন্ত ক্ষমা না চাইবে এবং তাদের গণহত্যার বিচার না হবে ততদিন পর্যন্ত কোনো কর্মসূচি পালন করতে পারবে না। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর রাজনৈতিক দলগুলো যদি অল্প সংস্কার চায় তাহলে ডিসেম্বরে, আর বেশি চাইলে আগামী বছর জুনে নির্বাচন হবে বলেও মন্তব্য করেন তিনি। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন, জানাচ্ছেন মাহির সাজিদ। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব। প্রথমেই আলোচনা করেন সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে। সহকারী প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত চলমান কার্ডগুলো বহাল থাকবে। আর এবার অস্থায়ী বা স্থায়ী ভিত্তিতে নয়, 3 বছর মেয়াদী হবে অ্যাক্রিডিটেশন কার্ড। 1 সপ্তাহের মধ্যেই এই নীতিমালাটা চূড়ান্ত করা যাবে এবং সেক্ষেত্রে যদি নীতিমালাটা চূড়ান্ত হয়ে যায় তারপরে নতুন নীতিমালা অনুযায়ী আবার সবাইকে নতুন করে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত নতুন অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হচ্ছে না ততক্ষণ পর্যন্ত বিদ্যমান যে অ্যাক্রিডিটেশন কার্ডগুলো আছে সেগুলোর কার্যকারিতা বহাল থাকবে। এ সময় আওয়ামী লীগের দেয়া নতুন কর্মসূচি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ যতদিন পর্যন্ত ক্ষমা না চাইবে আর তাদের গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনো কর্মসূচি পালন করতে পারবে না। এই ব্যাপারে ইউনূস সরকার বদ্ধপরিকর বলেও সাফ জানিয়ে দেন তিনি। ওই আওয়ামী লীগের যারা ধরেন ক্লিন আছে বা যারা এই হত্যাকাণ্ডে জড়িত না, তারা কি অনুতপ্ত হয়েছে? তারা কি বলেছে যে আমরা অনুতপ্ত? আপনি দেখেছেন আমাদের পার্টি এই কাজটা করেছে, এই জন্য আমরা অনুতপ্ত ফিল করছি, আমরা ক্ষমা চাই। এটা তো মানে আপনি কিলিংগুলো দেখেন না, আপনি 71টা শিশুকে তারা মেরেছে, মানে হেলিকপ্টার দিয়ে আপনি উপরে যাচ্ছেন, হেলিকপ্টার দিয়ে আপনাকে মারছে। আওয়ামী লীগ তাদের পার্টির সম্পদ না হলে আওয়ামী লীগের কে এসে বলছে যে আমি হাসিনার লিডারশিপ মানি না, আমি একটা ক্লিন লিডারশিপ চাই? তিনি আরো বলেন, আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজে রয়েছে তারাও এখনো পর্যন্ত গণহত্যার জন্য ক্ষমা চায়নি। না, এবং ক্ষমাও চেতে হবে, ক্ষমাটা চেতে হবে, খুব ভালোভাবে ক্ষমা চেতে হবে এবং ওদের ক্লিন একটা লিডারশিপ আসতে হবে। আর নির্বাচন বিলম্ব করলে অন্তর্বর্তী সরকারকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রেস সচিব বলেন, সংস্কার অল্প চাইলে ডিসেম্বরে নির্বাচন, আর বেশি চাইলে পরবর্তী জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা কম রিফর্ম চান তাহলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে, আপনারা বেশি রিফর্ম চান আগামী জুনের মধ্যে হবে। এর বাইরে তো আমাদের আর কি বলবো? এটা আমার মনে হয় এটা নিয়ে 133তম বার আমি এটা বললাম। আর নির্বাচিত সরকার ছাড়া দেশ চালানো যাচ্ছে না। রাজনৈতিক নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রেস সচিব বলেন, 6 মাস অতিবাহিত হলেও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। মাহির সাজিদ, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকার জনপ্রিয়তা হারালে জুলাই অভ্যুত্থান নিয়ে আওয়ামী লীগ তাদের প্রোপাগান্ডাগুলো সত্য বলে প্রতিষ্ঠিত করবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে সত্য, ন্যায় ও সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন অন্তর্বর্তী সরকার সত্য উদ্ঘাটনে বিভিন্ন কমিশন করে যাচ্ছে। এ সময় আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেন, আওয়ামী লীগ বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি করে রেখেছিল সেখানেও সংস্কার দরকার। জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে জাতিসংঘের তদন্ত রিপোর্ট একটা মাইলফলক তৈরি করবে বলে মন্তব্য করে বক্তারা। সত্যকে উল্টে দেওয়ারও আমরা লক্ষণ দেখছি। আওয়ামী লীগ কালকেও বলেছে যে তারা বলছে যে তার হরতাল ডাকছে বিকজ 3000-এর মতো হাজার হাজার পুলিশকে মারা হয়েছে। আমরা বারবার বলছি যে 44 জনের আমরা নাম দিয়ে দিয়েছি। আমরা বলছি আপনি ইনভেস্টিগেট করেন। আপনি যদি কেউ বলে যে না
হাজবেন্ডটা মারা গেছে, আসেন আমাকে নিয়ে আসেন, বলেন যে এটা, এর বেশি যদি আপনি কোন নাম্বার পান আমাদেরকে দেখান। আওয়ামী লীগ তো তার ন্যারেটিভ দিচ্ছে, সে মনে করছে যে সে আবার এই গভর্নমেন্ট বা এই সামনে কোনো গভর্নমেন্ট যদি আনপপুলার হয়ে যায়, সে তখন তার ন্যারেটিভটাকে ইম্পোজ করবে। নির্বাচনের জন্য জুলাই আগস্ট যৌক্তিক সময় বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময়ে কেউ রাজনৈতিক দল গঠন করে নির্বাচন করতে চাইলে তা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হতে হবে বলেও দাবি তার। সংবিধান অনুযায়ী আওয়ামী লীগের গণহত্যা ও মানবতা বিরোধী কর্মকাণ্ডের বিচারের সুযোগ আছে বলেও জানান তিনি। এদিকে নির্বিচারে মানুষ হত্যার পরও শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা নেই বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। সাইফুল রিপনের প্রতিবেদন। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থান, গণমাধ্যম ও সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। বক্তারা বলেন, দেশকে কার্যকরভাবে চালাতে হলে নির্বাচিত সরকার জরুরি। গণমাধ্যমকে ফ্যাসিবাদের দোসর মুক্ত করার আহ্বানও জানান তারা। যারা ফ্যাসিবাদের দোসরের ভূমিকা পালন করছেন তাদের গণমাধ্যমে সাংবাদিকতা করবার অধিকার নেই। যারা দালালি করেছেন তারা দালাল, তারা সাংবাদিক নন। রাজনৈতিক সরকার ছাড়া রাষ্ট্রের এই পরিস্থিতিতে দেশকে পরিচালনা করা সম্ভব নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন বিলম্বিত করতে চাইলে জনগণের কাছে সরকারকে কারণ জানাতে হবে। যেই তারিখে ফ্যাসিবাদের পতন হয়েছে, যেই তারিখে দক্ষিণ এশিয়া এবং পৃথিবীর মধ্যে একটি উল্লেখযোগ্য স্মরণীয় গণ অভ্যুত্থান হয়েছে, যেই তারিখকে মানুষ মনের মধ্যে হৃদয়ে ধারণ করে সারা জাতি, সেই তারিখকে আরও স্মরণীয় করুন এবং নিজেরাও স্মরণীয় হয়ে থাকুন। 5ই আগস্ট যদি পারেন। এই সময়ের ভিতরে নির্বাচন হলে কারো কারো রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করা হয়তো একটু কষ্টকর হতে পারে, আমরা জানি, কিন্তু রাজনৈতিক দল গঠন করার জন্য রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের সামনে আবির্ভূত হওয়া উত্তম। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে শুধু ব্যক্তি নয়, দল হিসেবে আওয়ামী লীগেরও বিচারের সুযোগ আছে বলে জানান তিনি। সংগঠন হিসেবে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে এটি সংশোধনী আনার কথা ছিল, বেসড অন দি কনস্টিটিউশনাল প্রভিশন 47 আর্টিকেল, কিন্তু সেখান থেকে সরকার সরে গেলেন। এখন যদি সরকারেরই অংশ হিসেবে কোনো উপদেষ্টা যদি বলেন যে আমরা আওয়ামী লীগকে বিচার চাই, তো বিচার চাওয়ার জন্য তো আপনারা কিছু করলেন না। এদিকে রাজধানীর মিরপুরে গণ অভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত আহনাফের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আমরা বিএনপি পরিবার। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আহনাফের বাবার হাতে সহমর্মিতার বার্তা তুলে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাংবাদিকদের তিনি বলেন, নির্বিচারে মানুষ হত্যা করলেও কোনো অনুশোচনা নেই আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে। আপনার আইন আদালত কিভাবে কাজ করছে? এই প্রত্যক্ষভাবে শটগানের গুলিতে, রাইফেলের গুলিতে এত শিশু বাচ্চাদের জীবন যারা কেড়ে নিয়েছে, তাদের বিচারে কেন এত গড়ি বসে? সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশের ভেতরে বাইরে বিভিন্ন মহল নানাভাবে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের মানুষের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনাও দেন তিনি। বলেন, নির্যাতনকারীর বিরুদ্ধে সবাই প্রতিশোধ নিতে চায়, এটি স্বাভাবিক। তবে 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়েই সব নির্যাতনের প্রতিশোধ নিতে চায় বিএনপি। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক যশোর, ঝিনাইদহ ও নড়াইল জেলার কর্মসূচিতে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। আপনারা কেন এই অত্যাচার নির্যাতন সহ্য করেছেন? কেন এই যে পুড়েছেন আপনারা? অত্যাচার, নির্যাতন, জেল, জরিমানা, গায়েবী মামলা, মিথ্যে মামলা, এই যে এটার ভিতরে আপনারা পড়েছেন, কেন করেছেন? আপনারা করেছেন এ কারণেই, যেটি আমি বিশ্বাস করি, সেটি হচ্ছে একটি বিশ্বাস, একটি আদর্শকে ধারণ করেন বলি। কি সেই বিশ্বাস? সেই বিশ্বাসটি হচ্ছে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, সর্বোপরি দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। সূচনা ফাউন্ডেশনের নিবন্ধনকৃত ঠিকানায় প্রতিষ্ঠানটির অস্তিত্ব পায়নি দুর্নীতি দমন কমিশন।
শেখ হাসিনার বাসভবন সুধা সদনকে কিভাবে প্রাতিষ্ঠানিক নিবন্ধন দেওয়া হয়েছে তা খতিয়ে দেখবে সংস্থাটি। দুপুরে ধানমন্ডির 5 নম্বরে রোডের 54 নম্বর বাসাটিতে অভিযান চালায় দুদকের 4 সদস্যের একটি দল। সূচনা ফাউন্ডেশনকে কর মুক্তি দেওয়ার বিষয়টি খতিয়ে দেখতে রাজস্ব বোর্ডের কাছে তথ্য চাইবে দুদক। সূচনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের বিষয়টি খতিয়ে দেখতেই অভিযানে যায় সংস্থাটি, কিন্তু সরেজমিনে এর কোনো অস্তিত্ব পায়নি তারা। এর আগে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির অভিযোগে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অভিযানের শুরুতে আমরা প্রথমে গিয়েছিলাম জেলা সমাজসেবা কার্যালয় ঢাকায়। সেখান থেকে তাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যাদি আমরা সংগ্রহ করেছি। সে তথ্য বিশ্লেষণ করে আমরা এই প্রতিষ্ঠানের যে ঠিকানা পেলাম সেটা হচ্ছে রোড নাম্বার 5, বাড়ি নাম্বার 54, ধানমন্ডি। সেই ঠিকানায় আমরা আসলাম, এসে দেখলাম যে এখানে প্রতিষ্ঠানটি নেই বর্তমানে। তাদের নিবন্ধনটি ঠিক রয়েছে কিনা, তারা আসলেই বাসাকে ব্যবহার করে অফিস হিসাবে ব্যবহার করে অন্য কোনো কার্যক্রম চলতেছে কিনা, সেই বিষয়গুলো আমরা এখন বিস্তারিত যাচাই করতেছি আর কি। সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভু ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও 50 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ও তার স্ত্রী সহ 8 জনের বিরুদ্ধে 4 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। ফজলে আদিত্যের প্রতিবেদন। অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে দুর্নীতির সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন সংস্থাটির উপপরিচালক আক্তারুল ইসলাম। এ সময় তিনি জানান, সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভু ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ উপায়ে প্রায় 7 কোটি টাকার সম্পদ অর্জন এবং 23টি ব্যাংক হিসেবে প্রায় 50 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। জনাব ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাবেক সংসদ সদস্য, সরকারের দায়িত্বশীল পদ থেকে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ লেনদেন করে উক্ত টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলার অনুমোদন হয়েছে। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ও তার স্ত্রীসহ 8 জনের বিরুদ্ধে উত্তরা ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে 4 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী জনাব আব্দুল ওয়াদুদ দারা উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড হতে মোট 2,70 লাখ টাকা স্থানান্তর করত উত্তোলনপূর্বক আত্মসাৎ করায় উক্ত 8 জনের বিরুদ্ধে আজ একটি মামলা দায়ের হয়েছে। যারা বিগত সরকার আমলে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আক্তারুল ইসলাম। সুপারিশ করা হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের গণমাধ্যম এখন অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করছে, তবে ভুল তথ্য ও অপতথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোস ও প্রেসিডেন্ট বিনাইফার নওরোজির নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। এ সময় প্রধান উপদেষ্টা বিভিন্ন ধরনের সংস্কার বাস্তবায়নে তাদের সাথে আলোচনা করেন এবং বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠন, পাচার করা সম্পদের সন্ধান, ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সহায়তা চান প্রধান উপদেষ্টা। রাজধানীর তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আমরণ অনশনে বসেছেন একদল শিক্ষার্থী। বিকেলে কলেজের মূল ফটকের সামনে এই কর্মসূচি থেকে 7 দফার দাবিও জানান তারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন, আমরা যুক্ত হব তার সঙ্গে। তারেক, সেখানে এখন কি পরিস্থিতি দেখছেন, শিক্ষার্থীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আমি এই মুহূর্তে আছি রাজধানীর সরকারি তিতুমির কলেজের সামনে। এখানে সন্ধ্যার বিকেল 5:30 থেকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আসলে আমরণ অনশনে বসেছেন এই কলেজটির 5 শিক্ষার্থী। এবং আমরা যদি একটু শিক্ষার্থীদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, তারা আসলে তিতুমিরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে তারা
অনশনে বসেছেন। আমরা একজন শিক্ষার্থীদের সাথে কথা বলবো। আপনাদের দাবিগুলো যদি আমাদেরকে একটু জানাতেন। আমরা আজকে হচ্ছে 7 দফা দাবি নিয়ে আমরা হচ্ছে আমার অনশনে বসেছি। আমাদের 7 দফা দাবি হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। তিতুমির বিশ্ববিদ্যালয়ে প্রশাসন গঠন করে 2024-25 সেশনের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে। অবিলম্বে শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে, অন্যথায় তাদের আবাসনের ব্যয় বহন করতে হবে। তিতুমির বিশ্ববিদ্যালয়ে 24-25 সেশনে আন্তর্জাতিক মানের অন্তত 2টি বিষয় ল এবং জার্নালিজম যুক্ত করতে হবে। একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন শিক্ষক অর্থাৎ পিএইচডি শিক্ষক নিয়োগ করতে হবে। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আসন সংখ্যা সীমিত করতে হবে এবং সেই সাথে আমাদের 7ম দাবি হচ্ছে আন্তর্জাতিক মানের গবেষণাগার প্রস্তুতকরণের লক্ষ্যে জমি এবং অর্থ বরাদ্দ দিতে হবে। এই 7 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমার অনশনে আছি এবং থাকবো। যদি এই আমরণ অনশনে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়, যদি কোনো শিক্ষার্থীর প্রাণ যায়, তাহলে এর দায়ভার রাষ্ট্রকে নিতে হবে এবং এই দায়ভার রাষ্ট্র এড়াতে পারে না। নেন্সি, আপনাকে আরেকটা বিষয় জানিয়ে দেয়, সম্প্রতি রোববার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পর আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু 7 কলেজের অধিভুক্ত বাতিল করেছে এবং তারপর থেকে আসলে 7টি কলেজকে নিয়ে একটি স্বতন্ত্র বা আলাদা একটা বিশ্ববিদ্যালয় করার একটা পরিকল্পনা চলছে। কিন্তু সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা আসলে আবার সেই 7 কলেজের অধিভুক্ত হয়ে বা 7 কলেজের সাথে মিলে যে বিশ্ববিদ্যালয় পরিকল্পনা সেটাতে থাকতে চাচ্ছে না। তারা আসলে একটি স্বতন্ত্র আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করছে। ন্যান্সি, এ ছিল সরকারি তিতুমির কলেজের কাছ থেকে আমার কাছে সর্বশেষ। তারেক, আপনাকে ধন্যবাদ। রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল, তবে শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে যাত্রীরা। সময় মতো স্টেশন ছেড়ে যেতে পারছে না কোনো ট্রেন। 2.5 ঘন্টা পর্যন্ত অপেক্ষার কথা জানিয়েছেন যাত্রীরা। স্টেশন ম্যানেজারের দাবি, দ্রুতই স্বাভাবিক হবে ট্রেনের শিডিউল। হাসান মাহমুদের রিপোর্ট। সারিবদ্ধ যাত্রীদের চোখ স্টেশনের শিডিউল স্ক্রিনে। কখন আসবে কাঙ্ক্ষিত ট্রেনের সূচি? কর্মবিরতি প্রত্যাহারের পর বুধবার সকাল থেকে ট্রেন চলাচল শুরু হলেও ছাড়তে পারছে না সময় মতো। এই লিস্টে কোনো নাম দেখতেছি না এখন পর্যন্ত। এখন কতক্ষণ কি হয় আল্লাহ জানে। কি স্ট্রাইক করলো ওনারা, এত দুর্ভোগ মানুষের। এখন পর্যন্ত ট্রেন এসে পৌঁছায় নাই, এখন বলতে পারতেছি না যে কখন আমরা যা পৌঁছাবো ওখানে। শ্রমিকদের 26 ঘন্টার কর্মবিরতিতে বিপর্যয়ের মুখে ট্রেনের শিডিউল। কয়েক ঘন্টা অপেক্ষার পরও ট্রেন পাননি অনেক যাত্রী। প্ল্যাটফর্ম দেয় না, শিডিউল দিচ্ছে কিন্তু প্ল্যাটফর্ম দেয় না। কত সময় থাকতে হবে সেটা তো বলতে পারছি না। মঙ্গলবার শ্রমিকদের কর্মবিরতির কারণে ট্রেন ওয়াশিং ও রিফুয়েলিং না হওয়ায় ট্রেন ছাড়তে কিছুটা দেরি হচ্ছে বলে জানান স্টেশন ম্যানেজার। ইঞ্জিনগুলো শেড থেকে বাইরে হওয়ার ক্ষেত্রে কিছু প্রসিডিউর থাকে এবং ওই প্রসিডিউর মেনটেন করার জন্যই কিছুটা লেট হচ্ছে। আর কিছু ট্রেনের ওয়াশপিট করতে হয়, ওয়াশপিট করার ক্ষেত্রে কিছু সময় লাগে, সেই জন্য ট্রেনগুলো লেট হচ্ছে। ইনশাল্লাহ 2-1 দিনের ভিতর এই লেটটা মেকআপ হয়ে যাবে। তবে দ্রুত শিডিউল স্বাভাবিক হবে বলেও জানান এই কর্মকর্তা। তেমন কোনো সমস্যা দেখা যাচ্ছে না। এর আগে মঙ্গলবার মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও রেলপথ উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিকরা। আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদেরকে কথা দিয়েছেন, ডিজি এবং সচিব এবং আমাদের ছাত্র নেতারা এবং আমাদের ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ সবার উপস্থিতি উনি আমাদের কথা দিয়েছেন, আপনাদের সামনেও কথা দিয়েছেন। উনি অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে এই জিনিসটা দ্রুত কালকের মধ্যেই সমাধান করবেন। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বরিশালে ধর্মঘট প্রত্যাহার করেছে বিভাগীয় বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসকের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জানায় রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী। এ সময় তিনি আরও জানান, রূপাতলীতে বাস ভাঙচুর ও হামলায় নিরাপত্তার দাবিতে পরিবহন শ্রমিকরা কাজে যোগদান না করায় সকাল 6টা থেকে বাস চলাচল বন্ধ ছিল 16টি রুটে। এখন থেকে সবগুলো রুটে স্বাভাবিকভাবে বাস চলাচল করবে বলেও জানান তিনি। বাস চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরাও। তো আমাদের যে দাবিটা ছিল, আমাদের যানমাল নিরাপত্তাহীনতা আমরা ভুগছি, সেক্ষেত্রে জেলা প্রশাসকের আওতায় মেজর মহোদয় ছিল, তাদের সাথে তাদের কথা কার্যতে তারা আমাদের যানমাল নিরাপত্তা দেওয়ার কথা আশ্বস্ত করেছেন।
সেই আশ্বস্তের কারণেই আমরা আজকে ধর্মঘট উত্তোলন করেছি, ধর্মঘট উদ্যোগ করেছি। বাস ছাড়ছে খুব ভালো হইতেছে, ভাড়া কম, আমাদের খুবই সাশ্রয় হবে। অনেকটা প্রশান্তি পেলাম বাসটা। দেখছেন সংবাদ রাত।